কিছুক্ষণ যেতেই সালেহ ফিরে আসলো। ওকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কি দেখে এলি? ও বলল, দোস্ত, সাদিক আর ওর সহযোগীরা মিলে কলেজে আসা যাওয়া করতে থাকা মেয়েদের সাথে বাজে ব্যবহার করতেছে। তুই কি বলিস, এক্ষুনি ওদের খেলে দিব নাকি? সালের কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা টিটুকে বললাম, ওই দিন অধ্যক্ষ স্যার শহীদ মিনারে আমাদেরকে কি বলেছিল মনে আছে কি তোর? ও মাথা নেড়ে বলল, মনে আছে। আমি বললাম, কি বলেছিল বলতো? ও বলতে লাগলো, স্যার তো বলেছিলেন কলেজের কোনো মেয়েকে যদি কোনো শিক্ষার্থী ডিস্টার্ব করে তাহলে এর বিচার কলেজ প্রশাসন করবে, আর যদি বহিরাগত কেউ এসে ডিস্টার্ব করে তাহলে এদের বিচার তোমরাই করে ফেলো। উত্তম মাধ্যম যা দেওয়া লাগে দিয়ে দিও, পরে যা হবে না হবে বাকিটা আমরা দেখে নিব। সালের দিকে তাকিয়ে বললাম, শুনেছিস এবার টিটু কি বলল? ওই দিন তুই আসিসনি কলেজে। সালে বলল, শুনেছি। আমি বললাম, তাহলে এখন আমাদের কি করা উচিত? এটা বলতেই সালেহ কল দিল জামিলকে। জামিল ফোন ধরল। সালেহ এপাশ থেকে বলল, তোরা ওইখানে থাক, আমরা আসছি। এই বলে সালেহ, টিটু, শ্রাবণ, সাজিদ, রাফি, সিরাজ, জীবন, রনি, সানি, রাফি, সজীব, রামিম, আতিক এবং তপু ওরা চলে গেল ব্যাট স্টাম্প আনতে। এই সুযোগে ক্লাসরুমে থাকা অন্যান্য ছেলে মেয়েদেরকে একটা ব্রিফিং দিয়ে গেলাম। বললাম, বাইরে যাই হয়ে যাক না কেন, একজনও ক্লাসরুম থেকে বের হবা না। যদি খারাপ কিছু হয় সেটা স্যাররা দেখবেন, তোমরা কেউ এখান থেকে বের হবা না। বেশ, কি বলছি বুঝতে পেরেছো সবাই? সবাই সমস্যারে বলে উঠল, হ্যাঁ বুঝতে পেরেছি। এরই মধ্যে ওরা ব্যাট স্টাম্প নিয়ে চলে এসেছে। আমরা 17 জন, হাতিয়ার 14টি। আমি একটি ব্যাট হাতে নিলাম। একসাথে 17 জনকে এসব হাতে নিয়ে আসতে দেখে গেটম্যান আসাদ ভাই জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আজকে কি কারোর সাথে খেলা আছে নাকি তোমাদের? আমি হাসতে হাসতে আসাদ ভাইকে বললাম, গেটটা খুলে দাও তো একবার, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ খেলা দেখো। আসাদ ভাই কিছুই বুঝতে পারিনি আমার কথার। গেটটা খুলে দিল। গেটটি খুলে দিতে দেরি হলো, কিন্তু আমাদের টিম সাদিকদের উপর চড়াও হতে দেরি করলো না। আমি কি খেলবো? সালেহ, টিটু, জামিল আর রবিনরাই 4 ছক্কা মেরে গেম ওভার করে দিল। সব বাউন্ডারি আর ওভার বাউন্ডারি। ওরা 13 জন ছিল। এর মধ্যে সাদিক শুধু আমাদের কলেজের ছিল, বাকিরা আশেপাশের এলাকার চুনুপুটি বকাটে। এর মধ্যে মার খেয়ে সাদিক এবং আরো 4 জন মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর বাকিরা পালিয়েছে। গেটে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এরপরও স্যারদের কান পর্যন্ত খবরটি যাবার আগেই এদিকে খেলা শেষ। অধ্যক্ষ স্যার সহ কলেজের বাকি সকল স্যাররা চলে আসলেন বাইরে। আমাদেরকে বললেন, মার খেয়ে গড়াগড়ি করতে থাকা সবাইকে যেন ভিতরে নিয়ে যাই। গোটা অফিস কক্ষে পিনপত্তন নীরবতা। আমরা পুরো টিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। অধ্যক্ষ স্যার দপ্তরিকে বললেন, সাদ্দামকে বলো গেটের সামনে ঠিক কী হয়েছিল তার ফুটেজটা এক্ষুনি আমাকে এনে দেখাতে। ফুটেজ আনা হলো। উনি দেখলেন। প্রায় 10 মিনিট ধরে দেখলেন, কিন্তু আমাদের টিম খেলেছে মাত্র 2.5 থেকে 3 মিনিট। এ সময়টা আমরা সবাই দাঁড়িয়ে রইলাম। স্যার এবার সাদ্দামকে ধমকের সুরে বললেন, কি করো তুমি বসে বসে? এসবের জন্যই কি তোমায় রাখা হয়েছে? বাইরের ছেলেরা এসে গেটের সামনে মেয়েদের বিরক্ত করে, আর তোমরা সেগুলো মনিটরিং করতে পারো না? আমার ছেলেরা যা করেছে বেশ করেছে। ওদের তো ভাগ্য ভালো যে রিয়াদরা ওদের মাথা ফাটায় দেয়নি, হাত পা ভেঙে দেয় নাই। এবার আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা ক্লাসে যাও, এদিকটা আমি দেখছি, যাও তোমরা। ক্লাসে এসে দেখি ঋতু চলে এসেছে। ঋতু এক পাশে আর লাবণী অন্য পাশে, মাঝখানে ঈশিতা। ঋতুকে আমি বললাম, একটু বাইরে এসো তো। ও আসলো। জিজ্ঞেস করলাম, কিছু কি জানা গেছে? ঋতু বলল, জানা গেছে, তবে আমার মনে হয় এদিকে আমাদের না যাওয়াটাই উচিত। ওর কথা শুনে আমি অবাক হলাম। বললাম, কেন, কি জানা গেছে, বিস্তারিত বলো আমায়। ও বলল, আসলে ঈশিতা অলরেডি প্রেগনেন্ট। আমি বললাম, হোয়াট? প্রেগনেন্ট মানে? মাথা ঠিক আছে তোমার? ও বলল, আমি ঠিকই বলছি। অনেক কষ্ট করে ওর থেকে সব কথা বের করেছি। এদের রিলেশনের বয়স 6 মাস। রিলেশনের 2 মাস পরেই নাকি সাদিক ওকে এক জায়গায় নিয়ে যায় এবং এক প্রকার জোর করে এসব করে। পরে এসব কারোর কাছে বললে ওকে মেরে ফেলবে বলে হুমকিও দেয়। আমি বললাম, যখন এসব বলেছিল তখন কি কমন রুমে আর কেউ ছিল? ও বলল, না। ওকে আবারও বললাম, ভালো করে ভেবে দেখো আশেপাশে কেউ ছিল কিনা, বারান্দা বা রুমের সামনে কোথাও। ও বলল, না, ছিল না। তার মানে এই কথাটি শুধুমাত্র আমাদের মধ্যে আমি, তুমি, লাবণীই জানি, তাই তো? ও মাথা নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, তবে তোমাকে একটা কাজ করতে হবে। ও বলল, কি কাজ? আমি বললাম, ঈশিতার সাথে ঈশিতার বাসায় যেতে হবে আজ।
ওদের বাসাটা কেমন, কয়টি রুম, ও কোন রুমে থাকে এবং সেখান থেকে কিচেন কত দূর, সব বিস্তারিত আমাকে জানাতে হবে। আর হ্যাঁ, ও রাতে একা থাকে নাকি কারো সাথে থাকে সেটাও নিশ্চিত হয়ে আমাকে জানাবে। পারবে না? ও বলল, পারবো, তবে এত কিছু কেন? আমি বললাম, সময় হলে সব কিছু জানতে পারবে, আপাতত যেটুকু করতে বলেছি সেটুকুই করো। ও বলল, আচ্ছা ঠিক আছে, করবো না। আপনার নাম্বারটা? 01। দুজনেই আবার ক্লাসে চলে আসলাম। স্যাররা কেউ তো কোনো আসেননি। আমি সামনের বেঞ্চে বসে থাকা ঈশিতার বেঞ্চের উপর হাত দুটো রেখে ওর দিকে তাকিয়ে বললাম, আমাদেরকে কি ভাই বোন ভাবো? আমার মুখে এমন কথা শুনে ও কিছুটা অবাক হলো। আমার দিকে বিস্ময়ের নজরে তাকিয়ে বলল, ভাবি। ওর চোখ দুটি কাঁদতে কাঁদতে লাল হয়ে গেছে। এবার আমি ওকে বললাম, এতদিন যেহেতু সব সহ্য করে থাকতে পেরেছো, তাহলে এই বাইটিকে না হয় আর কয়েকটা দিন সময় দাও, আমি ওদেরকে নিয়ে দেখি কি করা যায়। ভয় পেও না। এতদিন যেহেতু সবকিছু সহ্য করে থাকতে পেরেছো, তাহলে এই বাইটিকে না হয় আর কয়েকটা দিন সময় দাও, আমি ওদেরকে নিয়ে দেখি কি করতে পারি। ভয় পেও না, আমরা সবাই আছি তোমার সাথে, কিছুই হবে না তোমার। একটু পরে স্যার ক্লাসে চলে আসলেন। বাকি সময় অন্যান্য দিনের মতোই যথারীতি ক্লাস হলো। বিকেলে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমিয়ে নিলাম। সন্ধ্যার পর চলে আসলাম মাঠে। অপেক্ষা করছি তানহার কল বা মেসেজের। অমনি কল আসলো একটা অপরিচিত নাম্বার। এটি রিসিভ করলাম। উপাস থেকে ভেসে আসলো তানহার গলার আওয়াজ।